আদাব সবাইকে। আমি ঝর্ণা সরকার, সহকারী শিক্ষক, ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা 1 বছরেরও বেশি সময় ধরে শ্রেণী শিক্ষা কার্যক্রমের বাইরে আছি এবং অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় আছি। তারই ধারাবাহিকতায় এর আগে আমরা বেশ কিছু অনলাইন ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সব ক্লাসগুলো রীতিমতো বাসায় প্র্যাকটিস করেছো এবং সবার পড়াশোনা চালিয়ে নিচ্ছ। আমি আজকে আবার একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে তোমাদেরকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের একটি অনলাইন ক্লাস নিব। তো আজকের ক্লাসটা একটু আলাদা রকমভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রতিদিনের মতো বোর্ড মার্কার এর বাইরে আমি একটু ডিজিটাল মনিটরের মাধ্যমে তোমাদের ক্লাসটি নেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা ক্লাসটি উপভোগ করতে পারবে। তো আবারও তোমাদেরকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো এখানে আমার পরিচিতিটাও আবার দেখাচ্ছি। ঝর্ণা সরকার, ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়, বাদিয়াখোলা, হরিরামপুর, মানিকগঞ্জ। আগেও বলছি, এখানে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়ের উপর আজকে আমরা ক্লাস করব, নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর উপর প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের উপর একটি ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দুঃখিত। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কয়েকটি ছবি বা চিত্র আমি সংযোজিত করেছি। প্রথম চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ঋণ গ্রহণ। দ্বিতীয় ছবিটিতে লেখা আছে ক্ষুদ্র ব্যবসায়। তৃতীয় ছবিটি দেখতে পাচ্ছি একটি শিল্প কারখানা এবং চতুর্থ ছবিটি হচ্ছে বাংলাদেশে যে চলমান পদ্মা সেতুর কাজ চলমান রয়েছে ওই সেতুর একটি ছবি। তো এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা চিন্তা করে এখান থেকে আমরা একটা সবগুলো ছবি থেকে একটা সমন্বিত একটা ধারণা আমরা পাই। সেটা তোমরা ভেবে দেখো ধারণাটি কি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকের পাঠের বিষয় হচ্ছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। এখানে এই অধ্যায়ে আমরা কিছু শিক্ষণফল অর্জন করব। প্রত্যেকটি অধ্যায়ের যে বিষয়বস্তু, প্রথমে যে বিষয়বস্তু থাকে শিক্ষণফল, সেটা প্রথমে আমরা জেনে নিব। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে যেগুলো অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থায়ন জিনিসটা কী সেটা জানতে পারবে, অর্থায়নের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবে, অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় অর্থায়নে তহবিলের উৎস ও ব্যবহার চিহ্নিত করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি মনোগ্রামের মতো করে দেয়া আছে, সার্কেল। দেখো অর্থায়নকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো কি? পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানটা এখানে আমার দুবার এসে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি অর্থায়ন সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে নিচ্ছি। একটা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সর্বপ্রথমেই আমাদের কিসের দরকার হয়? অর্থের দরকার হয়। কারণ অর্থ বা মূলধন ছাড়া কোনো ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করা যায় না। সেটা একটা ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করে সেটাকে সফলভাবে পরিচালনা করা এবং সেটাকে সফলভাবে চালিয়ে নেওয়া, ধারাবাহিকভাবে তার
বছরের পর বছর সেটাকে চালিয়ে নেওয়া। এর জন্য সর্বপ্রথমই হচ্ছে মূলধন দরকার, এরপরে আরও অনেক কিছু দরকার হয়। তো সর্বপ্রথম যে মূলধনের দরকার হয়, এই মূলধনটা আমরা কোত্থেকে পেতে পারি? নিজের কাছে থাকতে পারে, সেটা ব্যাংক থেকে ধার নিতে পারি, কিংবা পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা ধার গ্রহণ করতে পারি। বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমরা বিভিন্ন মেয়াদি অর্থায়ন সংগ্রহ করতে পারি, মহাজনদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে পারি। এই যে অর্থ গ্রহণ করার যে প্রক্রিয়াটা এবং অর্থটাকে আমরা কোথায়, কিভাবে, কতটুকু ব্যয় করব, এই সামগ্রিক প্রক্রিয়াটাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ব্যবসায় অর্থায়ন কি সেই সম্পর্কে ধারণাটা পেয়েছো। আমি আরেকবার বলে নিচ্ছি ব্যবসায় অর্থায়নটা কি। ব্যবসা শুরু করার জন্য মূলধন তহবিল সংগ্রহ, মূলধন তহবিলের উৎস সংগ্রহ এবং তার ব্যবহার সংক্রান্ত কার্যকলাপই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো পরবর্তী স্ক্রিনে চলে যাই। দেখো এখানে ডিটেলসে লেখা আছে তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া অর্থায়ন। প্রতিষ্ঠানের জন্য কাম্য মূলধন কাঠামো নির্ধারণ ও সংগৃহীত তহবিলের সুষ্ঠু বিনিয়োগ নিশ্চিত করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে অর্থায়নের কিছু উৎসের দেয়া আছে, উৎসের ছবি দেয়া আছে। উৎসগুলো আমরা কোত্থেকে সংগ্রহ করতে পারি? পরিবারের আমি আগেও বলেছি, বন্ধু বান্ধবদের কাছ থেকে অর্থ ধার নিতে পারি। তারপরে হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় করে আমরা কি করতে পারি? সেই অর্থটাকে বিনিয়োগ করতে পারি। অর্থটা মূলত কি করা হয়? অর্থটা সংগ্রহ করা হয় কিন্তু বিনিয়োগ করার জন্যই। তো বিনিয়োগ, অনেক পরিবারে দেখা গেছে যে বিনিয়োগ সঞ্চয়পত্র ক্রয় করে তাদের অর্থটাকে দীর্ঘদিন, যে তাদের হাতে যে কি বলবো অব্যবহৃত অর্থ থাকে, সেটা তারা সঞ্চয়পত্র ক্রয় করে অর্থটাকে গচ্ছিত রাখে। তো ব্যবসায়িক প্রয়োজনে সেই সঞ্চয়পত্র বিক্রয় করেও কিন্তু অর্থায়নের অর্থায়নের চাহিদা মেটানো যায়। পরিবারের জন্য পরিকল্পনা মাফিক আয়ের উৎস নির্ধারণ ও তার ব্যবহার পারিবারিক অর্থায়ন। শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায়ে যেমন অর্থের দরকার হয় বা অর্থের চাহিদা আছে, সেরকম প্রত্যেকটি পরিবারেও কিন্তু একটা নির্দিষ্ট সময়, একটা প্রতি সপ্তাহে বা মাসে, বৎসরে একটা নির্দিষ্ট একটা অর্থের চাহিদা আছে। এবং পরিবারে এই অর্থগুলো কোত্থেকে আসবে, কোত্থেকে যোগান দেবে এবং কিভাবে সেই অর্থগুলো ব্যয় করা হবে, কোন কোন খাতে ব্যয় করা হবে, এই যে সামগ্রিক একটা পরিকল্পনা, এটাই কিন্তু পারিবারিক অর্থায়ন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা। দেখো এখানে রাস্তার নির্মাণ কাজ চলছে, তারপরে এখানে একটি সেতু নির্মাণ কাজ চলছে এবং একটি ভবন নির্মাণ কাজ চলছে। তো এই ছবিগুলো থেকে একটা ধারণা আমরা পেতে পারি। দেখো সবগুলো কাজই কিন্তু একক কোনো কাজ নয়, কোনো ব্যক্তির একক কোনো কাজ নয়। রাস্তা নির্মাণ কে করে? আমাদের জন্য সরকার করে। পদ্মা সেতু নির্মাণ বা যে কোনো সেতু নির্মাণ দেশের জন্য কে করে? জনসাধারণের জন্য সরকার করে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে ভবনগুলো নির্মাণ করা হয়, সেগুলো কিন্তু সরকারি তহবিল থেকে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং শিক্ষার্থীদের জন্য নির্মাণ করে থাকে। তো এই সবগুলো নির্মাণ কাজকে আমরা কি হিসেবে আখ্যায়িত করতে পারি? সরকারি অর্থায়ন হিসেবে আখ্যায়িত করতে পারি। সরকারের বার্ষিক আয় ব্যয় নির্বাহ করার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যবস্থাপনাই হলো সরকারি অর্থায়ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জানলাম ব্যবসায় অর্থায়ন, তারপরে জানলাম হচ্ছে পারিবারিক অর্থায়ন, এ পর্যায়ে আমরা জানতে পারলাম সরকারি অর্থায়ন কি। ব্যবসায় অর্থায়ন এবং পারিবারিক অর্থায়নের মতো সরকারেরও একটি দেশ পরিচালনার জন্য একটি বাৎসরিক বাজেট করার দরকার হয় এবং সেই বাজেটে বিভিন্ন খাতে অর্থ বা তহবিলের উৎস সংগ্রহ থেকে শুরু করে সেই তহবিলগুলো কোন খাতে কিভাবে ব্যয় করা হবে তার যে একটা সুনির্দিষ্ট
পরিকল্পনা থাকে, সেটাই হচ্ছে সরকারি অর্থায়ন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কিছু প্রোডাক্টের ছবি আছে, আমদানিকৃত পণ্য, যেগুলা বাইরে থেকে আমরা আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করার জন্য, নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য বাইরে থেকে কিনে আনি, যেগুলোকে বলে হচ্ছে আমদানি পণ্য। এবং দেখো এখানে একটি চা বাগানের ছবি দেখতে পাচ্ছি। তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশে প্রচুর পরিমাণ চা বাগান রয়েছে এবং এই সমস্ত চা বাগান থেকে উৎপাদিত চা আমরা বিদেশে রপ্তানি করে থাকি। শুধু চা বাগান নয়, কিন্তু আমরা পোশাক, চামড়া, ইলিশ মাছ, এই সমস্ত অনেক দ্রব্যাদি বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। আর এই যে সামগ্রিক ছবিগুলো থেকে, এই দুইটা ছবি থেকে আমরা যে ধারণাটা পাই, সেটা কি অর্থায়ন, কি অর্থায়ন ব্যাখ্যা করতে পারি আমরা, সেটাকে আমরা আন্তর্জাতিক অর্থায়ন হিসেবে ব্যাখ্যা বা আখ্যায়িত করতে পারি। কারণ আমদানি করার জন্য আমাদেরকে কি অর্থ ব্যয় করতে হয় এবং রপ্তানি করে আমরা নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করতে পারি। তাহলে এখানে কিছু উৎসের আগমন ঘটে এবং উৎসের নির্গমন হয়। এই যে আন্তর্জাতিক পর্যায়ে অর্থের লেনদেন হয়, এটাকে আমরা আন্তর্জাতিক অর্থায়ন হিসেবে আখ্যায়িত করতে পারি। দেখো এখানে সংজ্ঞাটি পরিষ্কারভাবে লেখা আছে যে অর্থায়নে আমদানি রপ্তানির খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়, সেটি আন্তর্জাতিক অর্থায়ন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে দুটো ছবি আছে। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এখানে ব্যাংকিং কার্যক্রম চলমান রয়েছে, এবং গ্রাম্য মহাজন থেকে ঋণ গ্রহণ ব্যবসায় অর্থায়ন করার জন্য। আমি আগেও বলেছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য কিংবা যে কোনো কার্যাবলী সম্প্রসারিত করার জন্য, চলমান রাখার জন্য অর্থের যে চাহিদা হয়, অর্থের যে প্রয়োজনীয়তা থাকে, সেই অর্থগুলো সবসময় মালিকের নিজের পক্ষে যোগান দেওয়া সম্ভব হয় না। তখন কি করে? তখন মালিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে বিকল্প হিসেবে, কিংবা গ্রাম্য বিভিন্ন মহাজনরা বিভিন্ন সুদে ঋণ দিয়ে থাকে, সেখান থেকেও ঋণ গ্রহণ করে তাদের ব্যবসায়ের বিভিন্ন মেয়াদি চাহিদা মেটাতে পারে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো, আমরা অর্থায়নের বিকল্প উৎসগুলো কি চিহ্নিত করতে পারলাম। ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে, সেটি ব্যবসায় অর্থায়ন। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে এ পর্যায়ে একটি দলীয় কাজ দিব। অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন বলতে কি বোঝায় বুঝিয়ে লেখো। তোমরা নিজ নিজ বাসায় কাজগুলো করবে, যেহেতু এখন ওইভাবে একত্রিত হয়ে ক্লাস করা সম্ভব না, তোমরা নিজে নিজেই কাজগুলো করার চেষ্টা করবে। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি ব্যাখ্যা করো। আর আরেকটি কাজ আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে, আয় সিদ্ধান্ত বলতে কি বোঝায়। এই 4টি প্রশ্নের উত্তর তোমরা সলভ করার চেষ্টা করবে। এখানে আমি আরো কয়েকটি প্রশ্ন রেখেছি তোমাদের মেধা মূল্যায়ন করার জন্য, তোমরা প্রশ্নগুলো সলভ করবে। বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান? তহবিল সংগ্রহের কয়েকটি উৎসের নাম লেখো। তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কি বলে? আন্তর্জাতিক অর্থায়ন কি নিয়ে কাজ করে? সরকারি অর্থায়নের 2টি আয়ের খাত কি কি? এখানে কিছু বাড়ির কাজ রেখেছি তোমাদের জন্য, তোমরা একটু লিখে রাখো। তহবিল সংগ্রহের কোন উৎসগুলো বেশি জনপ্রিয়? এর একটি উল্লেখযোগ্য কারণ ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা আমার সেটের সামনে, মনিটর সেটের সামনে ক্লাসটি কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা 10ম শ্রেণীতে পড়াশোনা করো, তাদের সাথে হয়তো আমাদের কিছুদিন সামনাসামনি ক্লাস করার সুযোগ হয়েছে। যারা এবার 9ম শ্রেণীতে উঠেছ, তাদের সাথে কিন্তু আমরা একেবারেই নতুন। তার মানে 9ম শ্রেণীতে তোমাদের সাথে আমাদের কোনো ধরনের সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হয়নি।
সেই হিসেবে তোমাদের সামনাসামনি এই বিষয়ের উপর কোনো বক্তব্য রাখারও সুযোগ হয়নি। শিক্ষার্থী বন্ধুরা, আমি খুব সংক্ষিপ্তভাবে এই ক্লাসটি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম অধ্যায় সম্পর্কে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি বেশি ইম্পর্টেন্ট। দেখো, তারপরেও আমি আরেকবার অধ্যায়ের মূল বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এই চ্যাপ্টারের নাম। তোমরা এখানে বিশেষ করে গুরুত্ব দিয়ে পড়বে অর্থায়নের ধারণা, অর্থায়ন কি সেটা। তারপরে হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগ আছে, আমি শ্রেণী বিভাগটা আলোচনা করলাম ক্লাসে। শ্রেণী বিভাগগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে। আমি আর একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি সহজভাবে। বইয়ের মধ্যে যে বিষয়গুলা একটু মোটা কালি দিয়ে লেখা আছে, মোটা কালি দিয়ে অন্যান্য লেখার চেয়ে একটু মোটা, সেই লেখাগুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ সেখান থেকে মূলত প্রশ্ন হয়। বিশেষ করে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলো তোমরা ওখান থেকে পাবে। তারপরে দেখো, এখানে কারবারি অর্থায়নের গুরুত্বটা আমি ক্লাসে দিয়েছি, এটা তোমরা মন দিয়ে পড়বে। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী আছে, অর্থায়নের ক্রমোন্নয়নের ধারা। এই হচ্ছে টোটাল অধ্যায়ের মূল আলোচ্য বিষয়সমূহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেহেতু এবার নবম শ্রেণীতে নতুন উঠেছ এবং সম্পূর্ণ বছরটাই তোমাদের অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে, তো তোমাদেরকে বাসায় একটু বেশি করে পড়াশোনা করতে হবে। বইটা তোমরা ভালো করে রিডিং করবে। রিডিং করলে অনেক কিছু খুব সহজভাবে বোঝা যায়। তাছাড়া আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা যারা সমস্যা মনে করো তোমরা ফোন করেও যে কোনো সমস্যার সমাধান চাইতে পারো বা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তারপরে তোমাদের সামনে একটি ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি। তোমরাও আমার জন্য প্রার্থনা করবে। আর একটি কথা যেটি না বললেই নয়, যেহেতু তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় না, তোমরা বাসায় বসে আছো প্রায় 1.5 বছর হয়ে গেল, প্রায় 1 বছরেরও বেশি সময়, 1.5 বছরের কাছাকাছি সময়। তোমরা বিভিন্নভাবে তোমরা মোবাইলের উপর আসক্ত হয়ে পড়েছ। বিভিন্ন ধরনের গেমস, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, তোমরা এখন বড় হয়েছ। শিক্ষার্থী বন্ধুরা, জীবনে চলতে গেলে অনেক কিছুই প্রয়োজন, কিন্তু তার মানে এই নয় যে তোমরা জীবনের মূল গতিবিধি থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কিছুতে বেশি আসক্ত হয়ে পড়বে। তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নৈতিকতাটা ধরে রাখার চেষ্টা করবে। মা বাবাকে কাজে সাহায্য করার চেষ্টা করবে। পড়াশোনাটা যেহেতু ক্লাস হয় না, স্কুলে তোমাদের যাতায়াত নেই, অ্যাসাইনমেন্টের কাজ চলতেছে, অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক মতো করার চেষ্টা করবে। অ্যাসাইনমেন্টগুলো করার জন্য তোমরা বই পড়বে, প্রচুর পরিমাণ বই পড়বে, রিডিং করবে। না বুঝতে পারলে 2-3 বার রিডিং করবে। রিডিং করলেও অনেক ধারণা পরিষ্কার হয়ে যায়। তোমরা ইন্টারনেটের সহযোগিতা নিতে পারো, কিন্তু হুবহু কপি পেস্ট করবা না। আশা করি তোমরা আমার ক্লাসটি দেখবা এবং ক্লাসটি থেকে কিছু শেখার চেষ্টা করবা। আর যে যেখানে থাকো, তোমরা তোমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে এই অতিমারি দূর হওয়ার জন্য প্রার্থনা করবা। আমিও প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকে, পৃথিবী যাতে আবার আগের মতো সুস্থ হয় সেই কামনা করি। ভালো থাকো, সুস্থ থাকো।